নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতারা আপাতত সব দিল্লিতে এআইসিসি দপ্তরে বৈঠক চলছে। ইতিমধ্যেই প্রদেশ নেতারা বৈঠক করেছেন কেসি বেণুগোপাল এবং গোলাম মীরের সাথে, যিনি এ রাজ্যের দায়িত্বে আছেন। এরপরে আগামী দিনে এরা মিটিং করবেন মল্লিকার্জুন খার্গে আর রাহুল গান্ধীর সাথেও। গোলাম মীর যেটা জানিয়েছেন, যেটা অধীর চৌধুরী পদত্যাগ করেছেন লোকসভা ভোটের ফলের পর, সেই দায় নিয়ে উনি পদত্যাগ করেছেন। এখন উনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবেই থাকবেন। তো নতুন এই যে মিটিংটা হচ্ছে, এই মিটিং থেকে দুটো বিষয় নির্ণয় করার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত নির্ণয় হয়নি। একটা হচ্ছে পরবর্তী সভাপতি কে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেস সাংগঠনিকভাবে কিভাবে আবার উঠে দাঁড়াতে পারবে, তার নানা রকম বলতে পারেন তত্ত্ব তালাশ হচ্ছে। আমার কাছে যদি জিজ্ঞাসা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবে, সেটা আপাতত সেকেন্ডারি। কেন বলছি? প্রাইমারি হচ্ছে আগামী দিনে কংগ্রেস কোন পথে চলবে পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে কংগ্রেসের হাইকমান্ডকে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এদের ঠিক করতে হবে। কংগ্রেস কি 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়বে, নাকি 2024-এর ভোটে যেরকম সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে লড়েছিল সেরকম প্রতিদ্বন্দ্বিতা করবে 2026-এ? সেটা আগে সবার আগে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে। না হলে কে সভাপতি হলো তাতে কিচ্ছু এসে যায় না। এ হোক, বি হোক, সি হোক, ডি হোক, তাতে কিচ্ছু বদল আসবে না কংগ্রেসের, যদি তাদের পথ ঘোষণা করে ক্লিয়ার করতে না পারে। অনেক নাম ভেসে বেরোচ্ছে, অধীরকে আবার দায়িত্ব নিতে বলবে কিনা জানা নেই এখনো পর্যন্ত। এছাড়া নেপাল মাহাতোর নাম আছে, শুভঙ্কর সরকারের নাম আছে, শঙ্কর মালাকারের নাম আছে, সত্তারের নাম আছে। তো ফলে এই সভাপতি কে হলো আপাতত আর কি, নেপাল মাহাতো হলো না সত্তার হলো, তাতে কিছু এসে যাবে না যদি না তাদের পথটা আগে ঠিক করে। কেন আমি বলছি? এবং এই মুহূর্তে এই পথ ঠিক করা নিয়েও কিন্তু হাইকমান্ডের প্রচুর অসুবিধা আছে। কেন? ন্যাশনাল লেভেলে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে জাতীয় লেভেলে আমাদের জোট আছে, কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো জোট নেই। কংগ্রেস হচ্ছে বিজেপির হয়ে খেলছে, কংগ্রেস এবং সিপিএম বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে এখানে খেলছে। কিন্তু দিল্লিতে আমাদের জোট আছে। এখানে অধীর ফাইটটাকে তৃণমূলের বিরুদ্ধে নিয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে। তো সেই ফাইট করতে গিয়ে অধীর কিন্তু একা, সেখানে হাইকমান্ডের কোনো রকম সাপোর্ট পাননি। এমনকি অধীরের নির্বাচন উনি যে এবার দাঁড়িয়েছিলেন, সেখানে পর্যন্ত কোনো কংগ্রেস নেতা প্রচারে আসেনি। রাহুল হোক, খার্গে তো মালদা পর্যন্ত এসে চলে গেছেন, কিন্তু অধীরের কেন্দ্রে কেউ আসেননি। অধীর একা কুম্ভ হয়ে গড় সামলেছেন এবং উনি হেরেছেন। তারপরেই উনি হাইকমান্ডকে বলে দিয়েছেন, উনি ছেড়ে দিয়েছে আর কি, ছাড়ার চিঠি উনি পাঠিয়ে দিয়েছেন। তো কংগ্রেস কি করবে 2026-এ? হয়তো কংগ্রেসের কিছু কিছু নেতার মত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা, ঠিক যেমন 2011-র ভোটে কংগ্রেস মমতার সঙ্গে জোট করেই ক্ষমতায় এসেছিল এবং সেখানে কংগ্রেসের মন্ত্রীও ছিলেন। ফলে কেউ কেউ নেতা এখন ভাবতেই পারেন যে 2026-এ যদি মমতার সঙ্গে হাত ধরি, তাহলে গোটা 5-10 সিটও যদি পাই, বেরিয়ে যায়, তাহলে মন্ত্রিত্ব বাধা। কিছু কিছু নেতার বলতে পারেন এই বয়সে যদি একটা মন্ত্রিত্ব পাই, খারাপ কি সেটা বলতে পারেন, সেটা দিয়ে তাদের শেষ বয়সের উপহার খারাপ হবে না। কিন্তু কংগ্রেসটা কি বেঁচে বসতে থাকবে? মূল প্রশ্নটা হচ্ছে সেখানেই। কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে জোট করে, কংগ্রেসের পার্শ্বিকে যে সংগঠন বেঁচে আছে সেটাও কি থাকবে? সেটা আলটিমেট যারা এখনো আর কি তৃণমূলের বিরোধিতা করতে চায় বা বিজেপির বিরোধিতা করতে চায়, তারা কোন জায়গায় যাবে? তাদের তো ন তস্থ অবস্থা হয়ে যাবে। যে সমস্ত কংগ্রেসের কর্মীরা খুন হয়েছেন, তাদের পরিবার কি করবেন? এই তো দুদিন আগে জলপাইগুড়িতে দেখা গেল কংগ্রেসের এক কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে মেরেছে এবং সেখানে তৃণমূল কর্মীরা পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, যার পর অধীর চৌধুরী রাষ্ট্রপতিকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার
অনুরোধ করেছেন। তো তারপরেও আমরা কি দেখলাম, কংগ্রেস হাইকমান্ড কিন্তু একটা শব্দ উচ্চারণ করেনি, কোনো রা নেই। তো ফলে কংগ্রেস রাহুল গান্ধীদের সামনে এখন কিন্তু অনেক বড় জায়গা হচ্ছে কেন্দ্র বা মোদির বিরোধিতা। এবং এই বছরের মধ্যেই যে 3টে স্টেটে ভোট হবে, মহারাষ্ট্রে ভোট হবে, ঝাড়খণ্ডে ভোট হবে, হরিয়ানায় ভোট হবে, এছাড়া নানা রকম উপনির্বাচন আছে। তো সেই জায়গায় কংগ্রেস কতটা তৃণমূল কংগ্রেস বিরোধিতা বা মমতার বিরোধিতা এ রাজ্যে পশ্চিমবঙ্গে যেতে পারবেন, সেই কংগ্রেসের কাছে কি সেই অপশন আছে? কারণ এখানে যদি বিরোধিতায় ছাড়পত্র দিয়ে দেন, তাহলে কিন্তু সেটা দিল্লির জোটে অনেক বেশি কংগ্রেসের কাছে আঘাত হিসেবে আসতে পারে। যেমন একটা সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে জোটকে সমর্থনের কথা বলেছিলেন ভোটের আগে, তখন অধীর চৌধুরী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে কথা বলছেন। তখন আপনাদের হয়তো মনে আছে যে কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে অধীরকে প্রায় দরজা দেখিয়ে দিয়েছিলেন, যে বলেছিলেন যে জোট নিয়ে কথা যা বলবে সেটা হচ্ছে হাইকমান্ড বলবে, এখানে অধীর চৌধুরীর কোনো এখতিয়ারই নেই। যদি অধীর ওয়ার্কিং কমিটির মেম্বার, অথচ অধীরকে আর কি দরজা দেখিয়ে দিয়েছিলেন খাড়গে। তারপরেও কিন্তু আর কি কংগ্রেসের কর্মীরা স্বাভাবিক, একটা প্রদেশ কংগ্রেস সভাপতি সম্পর্কে ওই বলা মানে কংগ্রেসের কর্মীদের মনোবলের দিকে তারা কোনো রকম তোয়াক্কাই করেননি। ফলে আগামী দিন যদি ধরুন জোটই করে তৃণমূলের সঙ্গে 26-এর দিকে তাকিয়ে সেটাই নির্দেশ আসে, বা তৃণমূলের সঙ্গে একটা ভালো রিলেশন রেখে চলার জন্য একজন কাউকে সভাপতি করা হয়, সেই জায়গায় কংগ্রেসের সংগঠন আর বিধান ভবন থেকে চালিয়ে খুব একটা লাভ আছে কি? কারণ সেটাই যদি হয় তাহলে সেটা কন্ট্রোল করবে হচ্ছে কিন্তু তৃণমূল থেকেই। কংগ্রেস কি করবে না করবে পুরোটাই কন্ট্রোল হবে তৃণমূল থেকে। এবং এখানে যে সমস্ত আর কি অরাজকতা দুর্নীতি নিয়ে অধীর চৌধুরী যে বিভিন্ন প্রশ্ন দিনের পর দিন তুলেছেন, সেখানে কিন্তু দ্য এন্ড, ইতি টানতে হবে। হয়তো কংগ্রেস কর্মীদের ওপর আঘাত আসবে না, কিন্তু কংগ্রেসের সংগঠন বলে কিছু থাকবে না যদি কংগ্রেস অন্তত তৃণমূলের সঙ্গে হাত মেলে 2026-এর বিধানসভা নির্বাচন লড়ে। এবার সেটাও হয়তো দিল না, সরাসরি কোনো ঘোষণা হলো না। সেই ঘোষণা হলো 2026-এর ভোটের আগে। কিন্তু এমন কাউকে সভাপতি করা হলো যে তৃণমূলের সঙ্গে রিলেশন ভালো রেখে চলবে, যেটা অধীর চৌধুরী থাকার সময় বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা বলতেন যে অধীর চৌধুরী হচ্ছে স্টাম্বলিং ব্লক, যে বিজেপির হয়ে করছে, যে কংগ্রেস আর তৃণমূলের সম্পর্ক ভালো করতে দিচ্ছে না, সেটা অধীর চৌধুরীকেই বারবার করে দোষারোপ করতো। অধীর পাল্টা বলতেন যে কংগ্রেসকে বাঁচানোর জন্য এখানে আমি যেখানে যাওয়ার আমি সর্বশক্তি দিয়ে লড়বো, এবং তিনি সেটা হাইকমান্ডকেও বোঝাতেন। এতদিন পর্যন্ত রাহুল গান্ধী কিন্তু এরকম কোনো কথা অধীরকে বলেননি যে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া কোনো কথা বলা যাবে না। অধীর কিন্তু রোজই তার মতো করে প্রেস মিট বলে করে দিচ্ছে, কিন্তু হাইকমান্ড সরাসরি কিন্তু দাঁড়াচ্ছে না। এই দুদিন আগে যেদিন নীতি আয়োগের বৈঠকটাই 2 দিন আগের ঘটনা আপনাদের স্মরণে আছে। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার পর জয়রাম রমেশ কিন্তু টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছিলেন, অথচ অধীর সম্পূর্ণভাবে বললেন যে এটা নাটক হচ্ছে, যে রাহুল গান্ধীকে ন্যাশনাল লেভেলে রাহুল উঠে আসায় এই নাটকটা নাকি করতে হচ্ছে ন্যাশনাল লেভেলকে দেখানোর জন্য। এবং উনি কি গিয়েছিলেন কেন? যদি বেরোবেই ঠিক করে রেখেছিলেন তা গিয়েছিলেন কেন, সেই প্রশ্ন তুলেছেন। ফলে যে জিনিসটা দেখা যাচ্ছে, এই প্রদেশ কংগ্রেস সভাপতি কি হলো বা না হলো সেগুলো তো অনেক দূর কি বাত আর কি কংগ্রেস কর্মীদের কাছে। আগে তাদের লাইন ঠিক করা দরকার। অ্যাটলকে ঠিক করতে পারবেন? বর্তমান যা জাতীয় রাজনীতির পরিস্থিতি, সেই জায়গায় অ্যাটল ঠিক করার অবস্থা রাহুলদের নেই। তারা তাই জন্যই মণিপুর নিয়ে কথা বলেন, নিশ্চয়ই বলবেন রাহুল গান্ধী বা কংগ্রেস, কিন্তু একের পর এক পশ্চিমবঙ্গে যখন মহিলাদের উপর নির্যাতন হয় তারা একটা টু শব্দ কাটতে পারেন না। এমনকি মহিলাদের যখন অভিযোগ ওঠে কাপড় খুলিয়ে তাদের প্যারেড করানো হয়েছে, হাঁটানো হয়েছে কোচবিহারে, তারপরেও কিন্তু তারা কোনো কথা বলেন না। অথচ অন্য জায়গায় মহিলাদের উপর নির্যাতন হলে রাহুল গান্ধীরা ঝাঁপিয়ে পড়েন, কিন্তু এখানে চুপ করে থাকেন। ফল আপাতত ধরে নেওয়া যেতে পারে সেই অবস্থানে খুব একটা নরমচরণ হবে না। তো কংগ্রেসের যারা বলা যেতে পারে মধ্যপন্থী নেতা বা কংগ্রেসের যারা তৃণমূলের প্রতি সফট, তারা সবসময় চাইবেন
যে তৃণমূলের সঙ্গে হাতে হাত দিয়ে 2026-এ করে যদি 5-10টা আসন পাওয়া যায়, তাহলে অন্তত আবার বললাম যে মন্ত্রিসভায় কেউ যাবে, তাদের পার্সোনাল কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু প্রদেশ কংগ্রেস সেটা কি অ্যাটল আর বাঁচানো যাবে আইসিসিউতে বা ভেন্টিলেশনে দিয়েও? আপনারা দেখতে থাকুন, আমরাও লক্ষ্য রাখি কোন দিকে এগোচ্ছে প্রদেশ কংগ্রেস। আগামী কয়েকদিনের মধ্যেই আশা করি একটা ছবি পাওয়া যাবে। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।